আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি বৃত্ত সম্পর্কে যে বেসিক ধারণাগুলো জানা দরকার সেটা তোমাদেরকে জানাবো এবং সাথে কয়েকটি উপপাদ্যের প্রমাণ করে দেখাবো। পরবর্তীতে কয়েকটি পার্টে এই পুরা অধ্যায়টা আমি কভার করব। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো এবং আমার সাথে থাকো তাহলে আশা করা যায় এই চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আসে বৃত্ত কি। বৃত্ত হলো কোনো নির্দিষ্ট বিন্দু হতে, মানে কোনো নির্দিষ্ট কোনো একটা বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা আবদ্ধ যে চিত্র পাওয়া যাবে সেটাকে বৃত্ত বলা হবে। মানে বিষয়টা এমন, মনে করো নির্দিষ্ট বিন্দুটা আমি ও ধরলাম, এখন ও বিন্দু হতে সমদূরবর্তী মনে করো এতটুকু দূরত্ব বজায় রেখে আমি যে আবদ্ধ চিত্র পাবো, মনে করো এটা মানে এই বিন্দু থেকে সকল বিন্দুর দূরত্ব সমান, সকল বিন্দুর দূরত্ব সমান। দেখো এই যে বক্ররেখাটা আমরা এখানে পেয়েছি, এই বক্ররেখাটার উপর কিন্তু অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু, আর অসংখ্য বিন্দু পাশাপাশি বসে এভাবে রেখাটা তৈরি হয়েছে। তাহলে এই রেখাটার একটা বৈশিষ্ট্য হলো এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে এরা সব সময় সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। কখনো দূরত্ব বেড়েও যাচ্ছে না, কখনো দূরত্ব কমেও যাচ্ছে না, মানে দূরত্ব সবসময় সমান। তাহলে এই শর্ত মেনে যদি কোনো আবদ্ধ চিত্র তৈরি হয় তাহলে সেটাকে বৃত্ত বলবো আমরা। হতে পারতো যে এই নির্দিষ্ট বিন্দু হতে এই দূরত্ব বজায় রেখে কোনো আবদ্ধ চিত্র উৎপন্ন হলো, তখন ওটাকে আমরা কি বৃত্ত বলবো। আর ওই যে যে নির্দিষ্ট বিন্দুটা, এই যে বিন্দু দেখো নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি হলো কেন্দ্র, মানে নির্দিষ্ট বিন্দুটিকে আমরা কেন্দ্র বলি। আর এই যে আবদ্ধ যে চিত্রটা আমরা পাইলাম, দেখো এই যে আবদ্ধ যে চিত্রটা, এই চিত্রের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বা এই বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা বলি হলো পরিধি। তাহলে পরিধি কাকে বলে যদি সংজ্ঞা চাওয়া হয়, বলবা যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। আমি সংজ্ঞাগুলো লিখে দিব না, কিন্তু সংজ্ঞাগুলো মুখে মুখে বলে দিব, তোমরা ভিডিও থামিয়ে রেখে ইচ্ছা করলে এটা লিখে দিতে পারো। খেয়াল করো, নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলতেছি কেন্দ্র, আর এই যে বৃত্তটা যে পেলাম এই বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা বলতেছি হলো পরিধি। আর পরিধির যে কোনো অংশ, দেখো পরিধির যে কোনো অংশ যদি আমরা নেই, মানে এই এই একটা অংশ পরিধি, এই পাশে একটা অংশ হতে পারে, আবার এইটুকু একটা অংশ হতে পারে, না এই বৃত্ত এই পুরা পরিধিকে আমি যে কোনো মানে অসংখ্য অংশে অংশে ভাগ করতে পারি। তা আমি যে অংশই নিই না কেন এই অংশগুলোকে আমরা বলবো হলো চাপ বা বৃত্তচাপ। এখন খেয়াল করো, এই বৃত্তচাপটা যদি অর্ধেক বৃত্তের থেকে ছোট হয়, খেয়াল করো আমি যদি একদম এই বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করি, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক রাখি, তাহলে আমি যে চাপটা নিলাম এই চাপটা যদি ওই অর্ধেক চাপের থেকে ছোট হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে উপচাপ। মানে এই বৃত্তচাপটা হলো উপবৃত্তচাপ বা উপচাপ, শুধু উপচাপ বললেই হবে। আর যদি এটার কথা চিন্তা করি, এই বড়টাও তো চাপ, কারণ এটাও তো পরিধির একটা অংশ, পরিধির যে কোনো অংশকেই তো আমরা চাপ বলবো। তাহলে যখন বৃত্তটা অর্ধবৃত্ত থেকে এই চাপটা বড় হয়ে যাবে তখন এই চাপটাকে আমরা বলি হলো অধিচাপ, অধিচাপ। আবার দেখো এই যে পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, আমি যদি পরিধির উপরের যে কোনো দুটা বিন্দু যোগ করি, মনে করো পরিধির উপরের এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যোগ করলাম, তাহলে একটা রেখা পেলাম বা একটা রেখাংশ পেলাম। এই রেখাংশটাকে আমরা বলতেছি হলো জ্যা। এখন হতে পারতো যে আমি এটার সাথে এটা যোগ করছি তাহলে এটাও জ্যা হবে, যদি এটা যোগ করি এটাও জ্যা হবে, মানে পরিধির উপরের যে কোনো দুইটা বিন্দু আমি যদি যোগ করি সেটা জ্যা হবে। তাহলে আমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি তাহলে এই বিন্দুটা অবশ্যই জ্যা হবে, কিন্তু এই জ্যা এর বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই জ্যাটা কেন্দ্র দিয়ে চলে গেছে। এটাকেই তোমরা কেন্দ্র বলছিলাম, মনে রাখবা কেন্দ্রগামী জ্যাকে আবার আরেকটা নামে ডাকা যায়, সেটা হলো ব্যাস। তার মানে ব্যাস যদি জিজ্ঞেস করে ব্যাস কাকে বলে, বলবা যে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। দেখো এটা কিন্তু এই বৃত্তের বৃহত্তম জ্যা, মানে ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়। তার মানে এটাকে কেউ যদি জ্যা বলে ভুল হবে না, এটা জ্যা ঠিক আছে।
আবার এটাকে তুমি ইচ্ছা করলে ব্যাস বলতে পারবা। আমরা সাধারণত কেন্দ্র দিয়ে গেলে সেটাকে ব্যাস নামেই ডাকবো, যা না বলে। এখানে দেখো, তাহলে জ্যায়ের সংজ্ঞা কি? আচ্ছা, জ্যায়ের সংজ্ঞা তাহলে হবে হচ্ছে পরিধির উপরের যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই জ্যা বলা হয়। এরপর আছে ব্যাসার্ধ। দেখো, এই যে কেন্দ্র, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। মানে কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু যোগ করলে যে মাঝখানে দূরত্বটা পাবো এটাকে আমরা বলি হলো ব্যাসার্ধ। এবার খেয়াল করো, তাহলে তো আমরা এটাকেও ব্যাসার্ধ বলতে পারি। ব্যাসার্ধ আসলে ব্যাসের অর্ধেক হয়, কিন্তু আমরা সংজ্ঞাটা এভাবে বলবো না যে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, এটা বলবো না। বলবো হলো তোমার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এখন দুইটা ব্যাসার্ধ, দেখো দুইটা ব্যাসার্ধ বৃত্তকে একটা অংশে ছেদ করছে না একটা অংশে ইয়ে করছে, এটাকে বলা হচ্ছে বৃত্ত কলা। বৃত্ত কলা মানে দুটি ব্যাসার্ধ কেন্দ্রে, যে তরমুজ কাটে যেভাবে আমরা তরমুজ কাটি, এইভাবে একটা পার্ট বা পিৎজা কাটার সময় ভাবে হয় না, তো এই পার্টটাকে আমরা বলতেছি হলো বৃত্তকলা। আর এই যে যে কোনো তোমার জ্যা, জ্যা দেখো বৃত্তকে আবার একটা অংশে ভাগ করছে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে বৃত্তাংশ। এটাকে বলা হয় বৃত্তাংশ। এটা অবশ্য তোমরা পরিমিতির মধ্যে পাবে। পরিমিতির 16.3 যখন করবে তখন ওখানে বৃত্তকলা এবং বৃত্তাংশ সম্পর্কিত অঙ্কগুলো পাবে। এখানে আমাদের বৃত্তকলা এবং বৃত্তাংশ সম্পর্কিত উপপাদ্য নাই, আপাতত যেগুলো আছে এগুলো আমরা এখানে প্রমাণ করব। এগুলো সাধারণত বৃত্তের বেসিক জিনিস। এছাড়াও স্পর্শক আছে বা আর কিছু জিনিস আছে যেগুলো আমি উপপাদ্য করানোর সময় সামনে আসবে যখন, তখন তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেব। এখন চলো তাহলে আমরা আজকে প্রথম উপপাদ্যটা শুরু করি। প্রথম উপপাদ্যটা হলো 17 নম্বর উপপাদ্য তোমাদের বইয়ের। তোমরা তাহলে প্রথম উপপাদ্যটার দিকে খেয়াল করো। প্রথম উপপাদ্যটা হলো তোমাদের বইয়ের 17 নম্বর উপপাদ্য, যেটা বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে দেখো, পরীক্ষার মধ্যে শুধু এই প্রশ্নটাই তোমাকে দিয়ে দিবে, এই প্রশ্ন দেখে আমাদের উত্তর দিতে হবে। তাহলে প্রশ্ন দেখে প্রথমেই চিত্র আঁকতে হয়। এখন প্রশ্ন দেখে তুমি যদি চিত্র আঁকতে চাও, এখানে কিসের কথা বলছে? বৃত্তের কথা বলছে, ওই বৃত্তের একটা কেন্দ্রের কথা বলছে, আবার ব্যাস ভিন্ন একটা জ্যায়ের কথা বলছে, ওই জ্যায়ের মধ্যবিন্দুর কথা বলছে, কেন্দ্রের সাথে ওই জ্যায়ের মধ্যবিন্দু যোগ করতে হবে সেটাও বলে দিছে, আর প্রমাণ করতে হবে যে সংযোগ রেখাংশ যেটা ওটা লম্ব। তাহলে আমি এই শর্ত পূরণ করে চিত্র আঁকি। দেখো, এটা মনে করো একটা বৃত্ত। বৃত্তটা একটু বাঁকা হয়েছে, এটা খালি হাতে আঁকছে, একটু বাঁকা হলেও সমস্যা নাই। দেখো, তাহলে এই বৃত্তের কেন্দ্রের কথা বলা হয়েছে, তাহলে আমি বৃত্তের কেন্দ্র দিয়ে দিলাম। এবার কি বলছে? বলছে যে ব্যাস ভিন্ন কোনো জ্যা নিতে হবে। আচ্ছা দেখো, আমি কি বলছিলাম? পরিধির উপরের যে কোনো দুটি বিন্দু যোগ করলে সেটা কি হবে? জ্যা হয়ে যাবে। কিন্তু কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায়, সেই জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। এখানে কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, কেন্দ্রের বাইরে দিয়ে যেতে হবে, এটা বলছে। তাহলে আমি এটা নিলাম যে এটা হলো মনে করো ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস ভিন্ন জ্যায়ের নামও দিয়ে দিলাম, এটা হলো এ বি, আর কেন্দ্রের নাম দিয়ে দিলাম হলো ও। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে ব্যাস ভিন্ন জ্যা নিছি, যে ব্যাস ভিন্ন জ্যা নিলাম, এর মধ্যবিন্দুর সাথে যদি আমি কেন্দ্র যোগ করি, আচ্ছা বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু যদি সংযোগ করি, তাহলে যেটা পাবো সেটা হবে ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা দেখি কেন্দ্রের সাথে মধ্যবিন্দু অনুমান করে নিচ্ছি, মধ্যবিন্দু ধরে নাও এটা। তাহলে এটার নাম দিয়ে দিলাম হলো ও এম, এম বিন্দু দিলাম এটার নাম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ও এম হলো এ বি এর উপর লম্ব। মানে এটা 90 ডিগ্রি কোণ। এটা 90 ডিগ্রি কোণ প্রমাণ করতে পারলেই আমরা প্রমাণ করে ফেলবো আসলে ও এম এ বি এর উপর লম্ব। তো এখানে মাথার মধ্যে ঢুকে রাখা একটা জিনিস, একটা রেখা আর একটা রেখার উপর লম্ব, এটা প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হলো এটা। মনে করো একটা রেখা, রেখা বা রেখাংশ, আমি রেখাংশকে রেখা বলি, ওটা তুমি ওইভাবে চিন্তা করো না যে স্যার রেখাংশকে রেখা বলতেছে কেন বারবার, এটা হয়ে যায় আর কি। তা তুমি দেখো, মনে করো একটা রেখাংশ, এটার উপর আমি যদি আর একটা রেখাংশ লম্ব প্রমাণ করতে চাই, মনে করো এই রেখাংশটা এই রেখার উপর লম্ব, তাহলে সব থেকে সহজ উপায় হলো এই দুটা কোণকে সমান দেখানো। দেখো, এই পাশের কোণটা আর এই পাশের কোণটাকে যদি আমি কোনোভাবে সমান দেখাতে পারি, আবার এই দুইটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, কারণ একটা সরল কোণ এটা।
তাহলে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, আবার একটা আর একটা সমান, তার মানে এটা 90 ডিগ্রি করে হবে এক একটা, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর যখনই 90 ডিগ্রি হবে তখন বলতে পারবে এটা এটার উপর লম্ব। এটা মাথায় রাখবে, যখনই দেখবে যে আমি কোনো উপপাদ্যের মধ্যে লম্ব প্রমাণ করতে যাচ্ছি তখনই চিন্তা করবো যে ওই সন্নিহিত দুইটা যে কোণ আছে এই কোণ দুইটাকে আমি সমান দেখাবো। এখন দেখো, এটা আরেকভাবে বলা যায়, সেটা হলো আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে একটা রেখার একই পাশে দুইটা কোণ উৎপন্ন হলে, একটা রেখার একই পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে, দেখো এই দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। এটা হচ্ছে রৈখিক যুগল কোণ। যুগল মানে হলো জোড়া, আর রেখা মানে তো রেখায়, বুঝতেইছ। তাহলে খেয়াল করো, এই রৈখিক যুগল কোণ জোড়ার দুইটা কোণই যদি পরস্পর সমান হয় তাহলে এই যে রেখাটা এটা এটার উপর লম্ব বলা যায়। দেখো, আমি যদি কোনোভাবে বলতে পারি এই কোণটার এই কোণটা সমান, আর এই দুটা কোণ রৈখিক যুগল কোণ, কোণ একটা রেখার একই পাশে উৎপন্ন হয়েছে, তখনই আমি বলতে পারবো এইটা হলো এটার উপর লম্ব, এটা বলে দেওয়া যায়। এখানে কিন্তু খুব সহজে এটা বলা যায়, এই কোণটার এই কোণটা সমান প্রমাণ করলে এটা রৈখিক যুগল কোণ, তাহলে আমি ও এম এই বি এর উপর লম্ব এটা বলতে পারবো। এখন কথা হলো আমি এই দুইটা কোণকে সমান কিভাবে প্রমাণ করব। এখন আমরা জানি যদি দুইটা কোণকে সমান প্রমাণ করতে হয় বা দুইটা বাহুকে সমান প্রমাণ করতে হয় তখন কি করতে হয়, দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে হয়। খেয়াল করো, আমি এই পাশের যে কোণটা আছে এই কোণটা একটা ত্রিভুজের মধ্যে থাকবে, ওই ত্রিভুজকে, আর এই পাশের কোণটা যে ত্রিভুজের মধ্যে আছে সেই ত্রিভুজকে যদি সর্বসম দেখাতে পারি তখন আমি এই দুইটা কোণকে সমান বলতে পারবো। তাই এখন তো ত্রিভুজ উৎপন্নই হয়নি, তাহলে আমি কি করব, এ কমা ও যোগ করে নিব, আবার বি কমা ও যোগ করে নিব, তাহলে তো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এখানে একটা ত্রিভুজ হলো এ এম ও, আর একটা ত্রিভুজ হলো বি এম ও। এখন এ এম ও আর বি এম ও আমরা যদি সর্বসম দেখাতে পারি তাহলেই কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। এটা প্রশ্নটাকে বলা হয় সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন দেখে দেখে চিত্র আঁকতে হয়, চিত্র দেখে দেখে বিশেষ নির্বাচন লিখতে হয়। এখন বিশেষ নির্বাচনটা আমি মুখে বলবো, তোমরা শুনে শুনে লিখে নিবা, আমি লিখবো না। এখন দেখো বিশেষ নির্বাচন লিখতে হয় কিভাবে, এইখানে যা আছে আমি ওটাই বলবো, কিন্তু নাম উল্লেখ করে করে। দেখো এখানে বলেছিল যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রের নাম বলে নাই, আমি কেন্দ্রের নাম বলে দিব। আবার ব্যাস ভিন্ন জ্যার বলছিল, ব্যাস ভিন্ন জ্যা বলছে কিন্তু এখানে জ্যায়ের নাম বলে নাই, আমি জ্যায়ের নাম বলবো। এখানে মধ্যবিন্দুর কথা বলা আছে, মধ্যবিন্দুর নাম এখানে বলে নাই কিন্তু আমি মধ্যবিন্দুর নামটাও বলে দিব। যদি নামগুলো উল্লেখ করে লিখি তাতে বিশেষ নির্বাচন হয়ে যাবে এটা। তাহলে খেয়াল করো এখানে, তাহলে আমি লিখবো যে বিশেষ নির্বাচন হলে মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হলো ব্যাস ভিন্ন একটা জ্যা, যার মধ্যবিন্দু এম, প্রমাণ করতে হবে যে ও এম এ বি এর উপর লম্ব। এটা হলো বিশেষ নির্বাচন। তোমরা আমার কথা শুনে বিশেষ নির্বাচনটা লিখে নিও। এখন আসি হলো অঙ্কনে। অঙ্কনের বিষয়টা কিন্তু তোমরা অনেকেই বুঝো না, যে অঙ্কন আছে কি নাই এটাই তোমরা বুঝতে পারো না। দেখো অঙ্কন আছে কি নাই এটা নির্ভর করবে প্রশ্নে যা বলেছিল, এই প্রশ্নে যা বলছে এটার বাহিরে আমি যদি কোনো কিছু লিখি তাহলে সেই জিনিসটা অঙ্কনের মধ্যে বলে দিতে হবে। আর যদি প্রশ্নে বলছে আমি শুধু ওইগুলোই লিখি তাহলে আর অঙ্কন লাগবে না নতুন করে। এখন বলো, প্রশ্নে যা যা বলছিল এর বাহিরে আমি দুইটা কাজ করছি, একটা হলো এ বিন্দু আর ও বিন্দুকে যোগ করছি, বি এবং ও বিন্দুকে যোগ করছি। তাহলে এই কথাটা আমাকে অঙ্কনের মধ্যে বলে দিতে হবে। তাহলে তুমি লিখবা যে অঙ্কন, তাহলে এখানে আমি লিখে দিই যে চিত্রের পরই হবে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন যেটা বলছি ওটা লিখবে, এরপরে থাকবে হলো অঙ্কন। অঙ্কন হলো এ কমা ও, মানে এ বিন্দু আর ও বিন্দু যোগ করছি এবং বি কমা ও যোগ করি, এই দুটা যোগ করছি। যোগ করছি এই জন্য কারণ আমি দেখছি যে আমি এই দুইটা কোণকে সমান দেখাতে চাচ্ছি বা এই দুইটা কোণকে সমান দেখাতে চাচ্ছি, আর সমান দেখাতে হলেই কোণ আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। আর ত্রিভুজ যেহেতু নাই সেহেতু ত্রিভুজ উৎপন্ন করাইলাম আর কি। এখন আমি এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য কোন উপপাদ্যটার সাথে মিলাতে পারবো। দেখো আমরা চারটা উপপাদ্য জানতাম, একটা হলো বাহু 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 উপপাদ্য, দুটি ত্রিভুজের তিন বাহু সমান হলে সর্বসম হয়। দুই নম্বর হলো বাহু কোণ বাহু, দুইটা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে সর্বসম হয়। তিন নম্বরটা হলো দুটি কোণ আর এদের একটা বাহু, এটা হলেও সর্বসম হয়। আর চার নম্বরে ছিল হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর বাহু যদি সমান হয় তাহলেও সর্বসম বলা যাবে।
একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। মানে এই একটা বৃত্তের মধ্যে আমি যতগুলো ব্যাসার্ধ আঁকি না কেন ব্যাসার্ধগুলো সব সমান হবে। তাহলে ও এ সমান কি হবে? ও বি। তার মানে আমরা একটা বাহু সমান বলতে পারছি। আর এম বলা হয়েছে, এম কে এই জ্যায়ের মধ্যবিন্দু। দেখো জ্যায়ের মধ্যবিন্দু, এবি জ্যায়ের মধ্যবিন্দু। মধ্যবিন্দু তখনই হবে যখন দুই পাশে সমান অংশ থাকবে। তার মানে আমি বলতে পারি এ এম আর বি এম ও সমান। আবার ও এম, দেখো ও এম হলো এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে, মানে এটা কমন বাহু। মানে ও এম হলো এখানে সাধারণ বাহু। তাহলে আমি বলতে পারি না এই দুটি ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হয়ে গেছে। তাহলে এই 1 নম্বর উপপাদ্য অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম। এখন এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তখন আমি বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা সমান। তখনই তো আমার প্রমাণ হয়ে যাবে। এখন আমি লিখতেছি প্রমাণটা, দেখো প্রমাণ। শুরুতে আমরা কি করি? শুরুতে আমরা দুটা ত্রিভুজের মধ্যে তুলনা করি। আগে থেকে তুলনা করবা কিন্তু লেখার আগে। যদি দেখো যে সবগুলো তথ্যই আমার জানা আছে, তাহলে সরাসরি দুটি ত্রিভুজকে তুলনা করা শুরু করবা। আর যদি দেখো যে না সবগুলো জানা নাই, কোনো একটা আমার অন্য কোনো উপায়ে বের করে নিতে হবে, তাহলে আগে ওটা বের করে নিয়ে তারপর তুলনা করা শুরু করব। তাহলে এখানে আমরা তুলনা শুরু করি। আমাদের সব তথ্যই জানা আছে। ত্রিভুজ এ এম ও ও ত্রিভুজ বি এম ও এ, মানে এই দুটা ত্রিভুজের মধ্যে এ ও সমান হলো বিও, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এ এম সমান হলো বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। এবং ও এম সমান হলো ও এম, কারণ এটা হলো সাধারণ বাহু। তাহলে আমি যে দুটি ত্রিভুজের মধ্যে তুলনা করলাম, এ দুটি ত্রিভুজের সম্পর্ক হলো একটা আর একটা সর্বসম। তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ বি এম ও, কারণ বাহু 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 উপপাদ্য। এবার খেয়াল করো, এই দুটি ত্রিভুজ যদি সমান সর্বসম হয়েই যায়, তাহলে এই যে যে বাহুগুলোকে আমি সমান বলছি, এই বাহুগুলোর বিপরীত কোণগুলো এখন সমান বলতে পারবো আমরা। তাহলে আমি ইচ্ছা করলে এর বিপরীত কোণ এর বিপরীত কোণের সমান বলতে পারবো, এটার বিপরীত কোণ এটার বিপরীত কোণের সমান বলতে পারবো, মন চাইলে এটার বিপরীত কোণ এটার বিপরীত কোণেরও সমান বলতে পারবো। কিন্তু আমার তো আর সবগুলো সমান দরকার নাই, আমার যেটা সমান দরকার আমি শুধু ততটুকুই দেখো। তাহলে এখানে আমি এই কোণটার এই কোণটা সমান দেখাতে যাচ্ছি। এ ও আর বি ও বাহুর বিপরীত কোণ দুটাকে সমান বললেই হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে সুতরাং কোণ এ এম ও সমান হলো কোণ বি এম ও। এখন যেহেতু এই দুটা কোণ সমান হয়ে গেল, আবার এই দুটা কোণ কিন্তু রৈখিক যুগল কোণ। ওই যে বললাম না, রৈখিক রৈখিক যুগল কোণ হলো একটা রেখার একই পাশে উৎপন্ন কোণ দুইটাকে রৈখিক যুগল কোণ বলে। এখানে কিন্তু এই দুটা রৈখিক যুগল কোণ, কিন্তু এই দুটা কোণ কিন্তু সমান না। আবার এটাও রৈখিক যুগল কোণ। যদি এই কোণ দুটা সমান হয়, তখন আমরা এই বাহুটাকে এটার উপর লম্ব বলতে পারবো। এখানে যেমন এটা এটার উপর লম্ব আমরা বলতে পারতেছি না, কিন্তু এইখানে আমরা বলতে পারি। তাহলে এখানেও তো এমনই হয়েছে, এই কোণ দুটা সমান, আবার এটা রৈখিক যুগল কোণ, তাহলে এটা এটার উপর লম্ব, আমি সরাসরি এটা বলতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারবো কোণদ্বয় রৈখিক যুগল কোণ। আচ্ছা আবার লিখে দাও, আবার কোণদ্বয় রৈখিক যুগল কোণ সুতরাং ও এম লম্ব এবি, এটা বললেই হবে। পরবর্তী উপপাদ্যে যাওয়ার আগে আর একটা কথা আছে, দেখো এটার নিচে, ঠিক এটার নিচে একটা কাজের উপপাদ্য আছে। কাজের মধ্যে সেটা বলা আছে হলো, তুমি যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকো, তাহলে সেটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ভালো করে খেয়াল করো, আমি এটার মধ্যে প্রমাণ করলাম কেন্দ্র হতে কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা লম্ব হয়। আচ্ছা মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হলো এই পাশের সমান অংশ থাকবে, তাহলে তো এটা মধ্যবিন্দু হবে। তার মানে এটা থেকে এই মধ্যবিন্দু যোগ করলে এটা লম্ব হবে, প্রমাণ করছি। আর কাজের মধ্যে বলছে প্রমাণ করতে, তুমি যদি এখান থেকে লম্ব আঁকো, মানে এবার লম্বটা বলে দিছে, আর তোমাকে প্রমাণ করতে হবে এই পাশের সমান অংশ আছে, মানে এটাকে সমদ্বিখণ্ডিত করে যেটাকে। এটার প্রমাণ খুবই সহজ, আমি মুখে মুখে বলে দেবো, তোমরা লিখে নিবা। দেখো চিত্রগুলো সব আগের মতোই।
এখানে শুধুমাত্র আমরা বলছিলাম হচ্ছে এম মধ্যবিন্দু, এবার আর এম মধ্যবিন্দু বলবো না, এবার আমরা কি বলবো, এটা লম্বই বলে দিব আগে থেকে, লম্ব বলবো, যেটা ও এম এ বি এর উপর লম্ব। আর আমি প্রমাণ করতে চাই এ এম সমান বি এম। এখন দেখো এখানেও আমি যদি এ এম আর বি এম কে সমান প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এ এম আছে আর বি এম আছে এরকম দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তো এখানে তো ওই আগের মতোই, এটা তো আগে থাকবে না, এটা তো আমরা পরে যোগ করব। এটা প্রমাণ করার জন্য আমি এখানেও এটা যোগ করে নিয়ে দুটি ত্রিভুজ উৎপন্ন করাবো। করানোর পর বলে দিব যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ভালো করে খেয়াল করো, এবার কিন্তু আর আমি এ এম আর বি এম কে আগে থেকেই বলতে পারবো না সমান, কারণ যেটা প্রমাণ করতে বলে ওটা যদি আমি আগেই বলে দেই প্রমাণের আগে, তাহলে জিরো পাবো, আমারটা হবে না, কোনোভাবেই হবে না। তাহলে আমরা বলবো যে আচ্ছা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ, আর এটা হলো এই ত্রিভুজের অতিভুজ, আর এটা হলো এই ত্রিভুজের অতিভুজ। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা সমান। আর লম্ব মানে যে আরেকটা বাহু আছে, এটা কিন্তু সাধারণ বাহু, কমন বাহু। তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা এই উপপাদ্য অনুসারে, মানে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম বলতে পারবো। আর যখনই এই দুটা ত্রিভুজকে আমি অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম বলে দিব, তখনই আমি বলতে পারবো এ এম সমান বি এম। মানে মূল কথা সর্বসম দেখাবো, দেখানোর পর এটা সমান এটা বললেই হয়ে যাবে। চলো আমরা তাহলে পরের উপপাদ্যটা চলে যাই। এবার দেখো 18 নম্বর প্রশ্নটা দেখো। 18 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে হলো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। মানে একটা বৃত্তের আমি যতগুলো সমান জ্যা নিব না কেন, সবগুলো জ্যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আবার আমরা চিত্র আঁকি। এটা হলো কেন্দ্র। দেখো আমাকে বলা হয়েছে সকল সমান জ্যা। এখন একটা বৃত্তের মধ্যে তো অসংখ্য সমান জ্যা থাকতে পারে, আমি তো আর অসংখ্য সমান জ্যা দিয়ে এটা প্রমাণ করব না। আমি মাত্র দুইটা সমান জ্যা নিব, আর ওই দুইটা সমান জ্যা যে সমুদ্রবর্তী এটা দেখালেই হবে। তাহলে আমি একটা জ্যা নিলাম হলো এই পাশে, এটার নাম দিয়ে দিলাম হলো এ বি, আর একটা এদিকে নিলাম, এটা হলো সিডি। তাহলে একটা জ্যা হলো এ বি আর একটা জ্যা হলো সিডি। আমি প্রমাণ করব এই কেন্দ্র হতে এ বি এর দূরত্ব যতটুকু, সিডি এর দূরত্ব ততটুকু। তাহলে দূরত্ব আমরা কিভাবে হিসাব করি, গণিতের মধ্যে দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্ব, এটা মনে রাখবা। তাহলে আমি কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব আঁকবো, কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব আঁকবো। আর এই লম্ব দুইটা মানে দেখো, এটা যদি কেন্দ্র ও হয় আর এটা যদি ই আর এটা যদি এফ হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এ বি আর সিডি যে দুইটা সমান, আমাকে প্রমাণ করতে হবে কেন্দ্র ও হতে এ বি এর দূরত্ব যতটুকু, সিডি এর দূরত্ব ততটুকু। তার মানে হলো ও ই সমান ও এফ। এটা প্রমাণ করতে পারলেই চলবে। এখন এটা প্রমাণ করার জন্য তুমি চিন্তা করো, আমি একটু আগেই বলছি, যখন আমি দুইটা বাহুকে সমান দেখাতে চাই তাহলে দুটি ত্রিভুজ সর্বসম দেখাতে হয়। কোন দুটি ত্রিভুজকে সর্বসম দেখাবো, যে দুটি ত্রিভুজের মধ্যে আমি যাদেরকে সমান দেখাতে চাই তারা থাকে। দেখো ওই আছে এরকম ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে, হয়নি? তাহলে আমি ইচ্ছা করলে এ ও যোগ করে, আমি এ ও যোগ করে একটি ত্রিভুজ উৎপন্ন করাতে পারি যেখানে ওই বাহুটা আছে। এখন তুমি যদি মন চাই বি ও যোগ করবে, তাও হবে, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো একটা বাহু যোগ করলে, যে কোনো একটা বাহু আঁকলেই হবে যেন ওই থাকে ত্রিভুজের মধ্যে, এটাই মূল কথা। আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে আরেকটি ত্রিভুজ উৎপন্ন করাবো যার মধ্যে ও এফ থাকবে। সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে ডি ও যোগ করতে পারি, আবার ইচ্ছা করলে কি সি ও যোগ করতে পারি। যেহেতু বইয়ের মধ্যে এটা যোগ করছে, আমরা এটাই যোগ করলাম। অনেক সময় বইয়ের মতো হুবহু না হলে নাম্বার দিতে চায় না, এই জন্য তুমি চাইলে এটা যোগ করেও এই কাজটা করতে পারবে। আমি এটাই যোগ করলাম। তাহলে দেখো এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। আমি যদি এই দুটি ত্রিভুজকে কোনোভাবে সর্বসম দেখাতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো ওই সমান হলো ও এফ। খেয়াল করো, ওই কিন্তু এ বি এর উপর লম্ব, আর ও এফ কিন্তু সিডি এর উপর লম্ব। এটা যদি লম্ব না হয় তাহলে তো আমি ওই কে দূরত্বই বলতে পারবো না। দূরত্ব বলতে হলে অবশ্যই সেটা লম্ব হতে হবে। তাহলে আমি লম্ব আঁকছি, কিন্তু এটা আমি কিন্তু বিশেষ নির্বাচন লিখে দিব না, অঙ্কনও লিখে দিব না, এটা মুখে বলে দিব, আমি শুধু প্রমাণটা লিখে দিব। তাহলে দেখো প্রশ্ন দেখে আমি চিত্র এঁকে ফেলছি, এবার চিত্র দেখে বিশেষ নির্বাচন লিখবো। বিশেষ নির্বাচনে কি বলা ছিল,
সকল সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে আমি এরকম লিখতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তুমি যদি মন চাই এ বি ডি সি বৃত্ত নাম বলতে পারো, আর না মন চাইলে নাম বলার দরকার নেই, তুমি বলবে হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা। দেখো এখানে বলছে সমান যা। আর ওই এবং ও এফ এ বি এবং সিডি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ। এটা প্রমাণ করতে পারলেই চলবে, তাহলে সমুদ্রবর্তী প্রমাণ হয়ে যাবে আসলে। এবার অঙ্কনের কথা চিন্তা করো। প্রশ্নে বলা ছিল যে দুইটার কথা, এদের লম্ব দূরত্বের কথাও বলা আছে। যেহেতু সমান দূরে অবস্থিত বলছে, তার মানে কি এই দূরত্ব যেহেতু বলছে, তার মানে এটা সমান হবে, এটা আমাদের আগে জানা ছিল। এটা আঁকতে হবে, এটা আমরা আগেই বুঝতে পেরেছি। কিন্তু এ কমা ও আর সি কমা ও যোগ করতে হবে, এটা কিন্তু আগে থেকে বুঝি নাই আমরা। তাহলে এটা আমরা নিজেরা করছি প্রমাণের স্বার্থে। তাহলে এটা অঙ্কনে দিতে হবে। অঙ্কনে বলবা এ কমা ও এবং সি কমা ও যোগ করি। কেমন? প্রমাণটা দেখো। প্রমাণ, আমি এই দুটি ত্রিভুজ সর্বসম দেখাবো। আমার শুধু জানা আছে এ বি সমান সিডি, কারণ দুটি সমান যা বলছিল না, এই দুটো আমার জানা আছে। আর আমি বলতে পারবো ও এ সমান ও সি, কারণ এই দুটাই ব্যাসার্ধ। ও এ ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ, এই দুটাকে আমি সমান বলতে পারবো। আর এটাকে সমকোণ বলতে পারবো, এটাকে সমকোণ বলতে পারবো। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো অতিভুজ বাহু উপপাদ্য ব্যবহার করতে হয়। দেখো আমি ওই আর ও এফ কে কিন্তু কোনোভাবেই সমান বলতে পারবো না, কারণ এই দুটাকে আমার সমান প্রমাণ করতে হবে। যেটা সমান প্রমাণ করতে হয় সেটা আগে কখনোই বলা যাবে না। তার মানে আমি এতটুকু বলতে পারতেছি ও এ সমান ও সি, আর এটা সমকোণ। তাহলে তো আমার পর্যাপ্ত তথ্য নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে থেকে এই আর সিএফ কে সমান দেখাতে হবে। এটা দেখানোর জন্য দেখো তো, এ বি সমান সিডি, কারণ প্রদত্ত, এটা দেওয়া আছে প্রশ্ন। এখন বলো তাহলে হাফ এ বি সমান হাফ সিডি হবে। উভয় পাশে হাফ দ্বারা গুণ করছি। দেখো প্রথম উপপাদ্যে আমরা কি শিখছি? প্রথম উপপাদ্যে আমরা শিখছি হলো কেন্দ্র থেকে কোন জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে লম্ব হয়। মানে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের মধ্যবিন্দুতে যদি এই মধ্যবিন্দু যদি যোগ করি তাহলে শুধু লম্ব হবে, অন্যথায় লম্ব হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বলো আমি যদি এখান থেকে এটার উপর লম্ব আঁকি, সেই লম্বটা যেখানে সেট করলো যেটা, এটা মধ্যবিন্দু হয়ে যাবে না? তার মানে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা সমদ্বিখণ্ডিত হবে। কাজটার মধ্যে দেখো লেখা ছিল, কাজের মধ্যে বলা আছে কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা প্রমাণ করছি। তো ওই সাইড নোটটা তোমাকে দিতে হবে। তাহলে আমরা আগে লিখে নিই, হাফ এ বি মানে হলো এই, আর হাফ সিডি মানে হলো সিএফ। কারণ কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে অর্ধেক এ পাশে আছে, অর্ধেক এ পাশে আছে। তাহলে পুরা এ বি এর অর্ধেক যদি এ পাশে থাকে, তাহলে হাফ এ বি কে আমি এই লিখতে পারি, আর হাফ সিডি কে আমি সিএফ লিখতে পারি। এটা আমি লিখছি এখানে। এখন দেখো আমি দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু এখন তুলনা করতে পারবো। তাহলে যেহেতু আমরা অতিভুজ বাহু উপপাদ্য দেখাবো, তাহলে আমাকে অবশ্যই উল্লেখ করে নিতে হবে যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও ই ও সমকোণী ত্রিভুজ সি ও এফ এ। দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করতেছি। এই দুটি ত্রিভুজের অতিভুজ দুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এই ত্রিভুজের অতিভুজ এ ও সমান ওই ত্রিভুজের অতিভুজ সি ও, এটা লিখতে পারি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এবং এ ই সমান হলো সিএফ, মাত্রই আমরা এটা দেখাইছি এখানে, এ ই সমান সিএফ। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হলো এবং একটা বাহু সমান হলো। তাহলে এই দুটি ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি। সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সিওএফ। কারণ কি? অতিভুজ বাহু উপপাদ্য। এখন এই দুটি ত্রিভুজ যেহেতু সর্বসম দেখাই ফেলছি, তাহলে আমি এখন লিখতে পারবো ও ই সমান হলো ওএফ। বলে সুতরাং ও ই সমান
ওএফ। এবার বাংলায় লিখে দেবো একটা লাইন, এখানে বাংলায় একটা লাইন লিখে দাও, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা বলে দিলেই হয়ে যাবে। এখন পরের যে উপপাদ্যটা আছে দেখবা যে ঠিক এটার মতোই, চিত্র এটার মতোই, আমি চিত্র মুছবো না, এটা দিয়ে আমি প্রমাণ করে দিব। এখানে শুধু উল্টাটা, এখানে আমরা প্রমাণ করছি কেন্দ্র থেকে মানে মানে সমান জ্যা যদি নেই তাহলে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে। আর এই পরের উপপাদ্যটা আমরা প্রমাণ করব যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী কোনো জ্যা নেই তাহলে ওই জ্যাগুলো সমান হবে। মানে এই প্রশ্নটায় আমার দেওয়া থাকবে হলো এটা এটা সমান, প্রমাণ করতে হবে ABCD সমান। তাহলে চলো আমরা ওটা প্রমাণ করি। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। এবার বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে আমি একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তের কেন্দ্র দিব ও। এখন সমদূরবর্তী দুইটা জ্যা নিব, একটা হলো AB, একটা হলো CD। AB আর CD কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে OE এবং OF সমান। আমি প্রমাণ করব AB আর CD সমান, উল্টা, আগেরটার উল্টা। তো এটা প্রমাণ করার জন্য তুমি চিন্তা করো, আমি তো সরাসরি AB আর CD সমান প্রমাণ এত সহজে করতে পারবো না। তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এটা এটা যোগ করি তাহলে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো আগের মতো। এই দুটি ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে পারি তখন এই আর CF কে সমান বলা যাবে। আর এই তো এটার অর্ধেক, আর CF হলো এই পুরোটার অর্ধেক। তাহলে আমি পরবর্তীতে এই পুরাটারও সমান বলতে পারবো। তাহলে আগে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। এখন খেয়াল করো, যেহেতু ও হতে AB এর দূরত্ব হলো ওই, তার মানে অবশ্য ওই লম্ব। আবার কেন্দ্র হতে CD এর দূরত্ব হলো OF, তাহলে অবশ্যই OF CD এর উপর লম্ব। তাহলে আমি বলতে পারবো যে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এই দুইটা যেহেতু সমকোণী ত্রিভুজ আর অতিভুজ তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আগের মতোই। আর এটা সমদূরবর্তী আমাকে আগেই বলে দিচ্ছে, তাহলে এটাও অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হয়ে যাবে। এখানে দেখো এটার অঙ্কন এবং বিশেষ নির্বাচন আগেরটার মতোই, তোমরা প্রমাণ লিখে নিও। আমি বলে দিই তারপর একবার। বিশেষ নির্বাচনটা হলো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB এবং CD জ্যাদ্বয় পরস্পর সমদূরবর্তী। প্রমাণ করতে হবে যে AB সমান CD। আমি কি করছি, ও কমা A এবং ও কমা C যোগ করছি, তার মানে এই জিনিসটা অঙ্কনের মধ্যে যাবে। সমদূরবর্তী মানে কি, এটা লম্ব আগে থেকেই প্রশ্নেই বলা আছে। সমদূরবর্তী বলার মানেই হলো এই লম্ব দূরত্ব সমান, এটা আমাকে বলে দিছে আগে। তাহলে অঙ্কনে শুধু যাবে A কমা ও এবং C কমা ও যোগ করে, এটা বললে হবে। এবার প্রমাণটা দেখো, এই দুটো ত্রিভুজের সব তথ্যই আমার জানা আছে। তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ AOE ও সমকোণী ত্রিভুজ COFA। এখন এই দুটি ত্রিভুজের মধ্যে দেখো অতিভুজ, সংক্ষেপে লিখি, অতিভুজ AO সমান হলো অতিভুজ তোমার OC। সাইড নোট, একই বৃত্তের ব্যাসার্ধ, বারবার দিচ্ছি না, তোমরা লিখে নিও। আর এটাও দেওয়া আছে OE সমান হলো OF, কারণ এটা প্রদত্ত, প্রশ্নে দেওয়া। বইয়ের মধ্যে এখানে কল্পনা লেখা আছে মনে হয় খুব সম্ভবত, তোমরা প্রদত্ত লিখবা। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান এবং একটা বাহু সমান হয়ে গেল। তাহলে এই দুটি সমকোণী ত্রিভুজ কি সর্বসম হবে? তাহলে এই দুটি ত্রিভুজকে আমি এখন সর্বসম লিখতে পারবো। সুতরাং ত্রিভুজ AOE, মানে যে দুটার মধ্যে আমি তুলনা করলাম আর কি, AOE সর্বসম ত্রিভুজ COF, কারণ অতিভুজ বাহু উপপাদ্য। আর যখনই এই দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে আমি চাইলে এই সমান CF লিখতে পারবো। সুতরাং এই সমান CF। এই মানে তো হাফ অফ AB, আর CF মানে হলো হাফ অফ CD। দেখো এই হলো AB এর অর্ধেক আর CF হলো CD এর অর্ধেক, কারণ ওই আগের মতোই বড় সাইড নোটটা দিয়েছিলাম এর আগেরটাই, যেটা কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকা হয়েছে এই দুইটাই, তাহলে এই লম্ব দুইটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এর মানেই হলো এটাকে পুরাটার অর্ধেক লেখা যায়, এটাকে ওই পুরাটার অর্ধেক লেখা যায়। সাইড নোটটা দিয়ে দিবে। এবার উভয় পাশে হাফ দ্বারা ভাগ করে দেয়, তাহলে হাফ কাটা যাবে, অথবা 2 দ্বারা গুণ করে দেয়।
তাহলে কাটা যাবে 2 2, তাহলে এখানে পেয়ে যাব AB সমান CD। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমি পরের উপপাদ্যগুলো এবং অনুসরণের যে উপপাদ্যগুলো আছে সেগুলোও তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।